বিখ্যাত গুপ্তধনের আঁতুড়ঘর হওয়ার কারণে মৈদাম মুঘল থেকে শুরু করে ব্রিটিশ এমনকি স্থানীয় লুণ্ঠনকারীদেরও আকর্ষণ করেছে বারবার, যার ফলে বহুবার মৈদাম লুণ্ঠন হয়েছে। ইন্ট্রোডিউসিং পিরামিড অফ আসাম, যা লোকাল ভাষায় ময়দাম নামে পরিচিত। হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নর্থ ইস্টের এক নতুন জায়গার খোঁজ, যার সাথে জড়িত আছে অনেক পুরনো ইতিহাস। বাঙালি ইউটিউবার হিসেবে আমরাই প্রথম এই জায়গার ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। আশা করি তোমরা আমাদের পাশে থাকবে আর এই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে এই জায়গাটার পরিচিতি বাড়াবে। পিরামিড বা এই ময়দাম রয়েছে আসামের চড়াইদেওতে। এই পিরামিডগুলো 2024 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সম্মান পেয়েছে। আজ থেকে আমরা আসামের একটা টোটাল ট্যুরের সিরিজ স্টার্ট করছি। এটা তার ফার্স্ট পার্ট। আজ তোমাদের ঘুরে দেখাবো এই ময়দাম আর তোমাদের নিয়ে যাব হিস্ট্রির সেই প্রি মেডিভেল এজে 1200 সালে, মানে আজ থেকে 800 বছর পিছনে, যখন এইসব পিরামিডগুলো তৈরি হচ্ছিল। 13 শতকের ধূসর প্রহর থেকে 19 শতকের উষাকাল পর্যন্ত আসামের সিংহাসনে অধিষ্ঠিত ছিল এক অজেয় শক্তি, অহোম রাজবংশ। তাদের দীর্ঘ শাসনকাল আসামের বুকে রচনা করেছিল এক রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐক্য, এনেছিল অর্থনৈতিক স্থিতিশীলতা। এই শাসনই বিভিন্ন জাতিগোষ্ঠীকে এক ছাতার তলায় এনে এক নতুন জাতীয়তা ও সংস্কৃতির জন্ম দিয়েছিল। বৈবাহিক সম্পর্ক স্থাপন এবং সামাজিক সংস্কৃতির আত্মীকরণের মাধ্যমে তারা গড়ে তুলেছিল এক মিশ্র জাতীয়তা, যা পরবর্তীকালে অসমীয়া নামে পরিচিত হয়। ঐতিহ্য সংস্কৃতির দিক থেকে অহোমগণ বৃহত্তর তাই জনগোষ্ঠীর অংশ। 1215 খ্রিস্টাব্দে তারা মং মাও, বর্তমানে যেটা চীনের দেহাং দাই জিংপো নামে পরিচিত, সেখান থেকে যাত্রা শুরু করে। মাওসাং রাজপুত্র চাও লুং চিউ কাফার নেতৃত্বে তারা পাটকাই পর্বতমালা অতিক্রম করে ব্রহ্মপুত্র উপত্যকার উচ্চ আসাম অঞ্চলে প্রবেশ করে। চড়াইদেওতে প্রথম অহোম রাজধানী স্থাপন করে তিনি অহোম রাজবংশের প্রথম রাজা হন। 600 বছরের দীর্ঘ শাসনে 17 শতকের শেষ নাগাদ অহোমগণ ব্রহ্মপুত্র উপত্যকার দৈর্ঘ্য ও প্রস্থে তাদের রাজ্য বিস্তার করেছিল। চাওলুং চিউকাফার যোগ্য ও বুদ্ধিমান উত্তরসূরিগণ যেমন সুহং মুং, সুক্লেন মুং, প্রতাপ সিংহ, গদাধর সিংহ, রুদ্র সিংহ, শিব সিংহ, প্রমত্ত সিংহ, রাজেশ্বর সিংহ শক্তিশালী মুঘল এবং প্রাদেশিক শাসকদের মতো ইসলামী শাসকদের বিরুদ্ধে ব্রহ্মপুত্র উপত্যকাকে রক্ষা করে একটি শক্তিশালী রাজ্য গড়ে তুলেছিলেন, যা উপত্যকায় শান্তি ও সমৃদ্ধির যুগ এনেছিল এবং বহু জাতিগত অসমীয়া সংস্কৃতিকে বিকশিত হতে সাহায্য করেছিল। অহোম রাজত্বকালে জাগতিক ও ধর্মীয় স্থাপত্যের এক মহাযজ্ঞ সাধিত হয়েছিল, আর সেই মহাযজ্ঞের এক উজ্জ্বলতম নিদর্শন হলো ময়দাম, মানে সমাধিস্তূপের অনন্য স্থাপত্য। দেশের অন্য কোনো প্রান্তে এমন অন্ত্যেষ্টিক্রিয়া সংক্রান্ত স্থাপত্যের তুলনা পাওয়া যায় না। তাদের শৈলী ও স্থাপত্যে এক স্বতন্ত্রতা, এক বিদেশি উৎসের প্রতিধ্বনি শোনা যায়। প্রথা অনুসারে অহোমগণ তাদের মৃতদেহ সমাধিস্থ করতেন, আর মৈদাম হলো অহোম রাজা, রানী এবং অভিজাতদের সমাধি স্তূপ।
মৈদাম শব্দটি তাই শব্দ ফ্রাং মাই দাম বা মাই তাম থেকে উদ্ভূত হয়েছে। ফ্রাঙ্ক মাই এর অর্থ হলো কবরে স্থাপন করা বা সমাধিস্থ করা, এবং দাম কথার অর্থ হলো মৃতের আত্মা। যদিও উচ্চ আসামের সমস্ত জেলাতেই মৈদাম দেখা যায়, তবে অহোমদের প্রথম রাজধানী চড়াইদেউ ছিল কিন্তু প্রায় সকল অহোম রাজপরিবারের সমাধি ক্ষেত্র। শিবসাগর থেকে 28 কিলোমিটার পূর্বে চড়াইদেউ অবস্থিত। অহোমদের প্রথম রাজা চাও লুং চিউকাফা তার মৃত্যুর পর সমস্ত তাই অহোম ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে চড়াইদেউতেই সমাধিস্থ হন। সেই থেকেই তাই অহোম রাজা রানী রাজপুত্র রাজকন্যাদের চড়াইদেউতে সমাধিস্থ করা একটা প্রথায় পরিণত হয়ে গিয়েছিল। 600 বছরের শাসনে এই স্থানটি এক পবিত্র ও শ্রদ্ধেয় স্থানে পরিণত হয়েছিল। মৈদামের বাহ্যিক রূপ অর্ধগোলাকার, আর তাদের আকার মৃত ব্যক্তির ক্ষমতা, মর্যাদা এবং সম্পদের উপর নির্ভর করে তৈরি হতো। একটি মৈদামে 3টি প্রধান বৈশিষ্ট্য দেখা যায়। একটি ভল্ট বা কক্ষ, কক্ষটিকে আবৃত করে থাকা একটি অর্ধগোলাকার মাটির ঢিবি, যার উপর বার্ষিক অর্পণের জন্য একটি ইটের কাঠামো, এবং ঢিবির ভিত্তির চারপাশে একটি অষ্টভুজাকার সীমানা প্রাচীর, যার পশ্চিম দিকে একটি খিলানযুক্ত প্রবেশদ্বার থাকে। তবে ছোট মৈদামগুলিতে উপরের সমস্ত বৈশিষ্ট্য নাও থাকতে পারে। পূর্বে ভল্টগুলি শক্ত কাঠের খুঁটি এবং বিম দিয়ে তৈরি করা হতো। সম্ভবত রাজা রুদ্রসিংহের সময় থেকে এবং তার উত্তরসূরিদের সময়ে এই কাঠের ভল্টগুলো পাথর এবং ইটের ভল্ট দিয়ে প্রতিস্থাপিত হয়। চাংরুং ফুকনের বুরঞ্জী অনুসারে মৈদামের ইট এবং পাথর চুন, ডাল, রজন, শন, গুড়, মাছ ইত্যাদি সমন্বিত একটি মটার মিশ্রণ দিয়ে জোড়া লাগানো হতো। ভল্টের ভিতরে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত বিস্তৃত আচার অনুষ্ঠান পালনের পর মৃতের নশ্বর দেহ রাখা হতো। অহোম রাজারা তাদের দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র যেমন কাপড়, অলংকার, অস্ত্র ইত্যাদি সহ তাদের ধনসম্পদ নিয়ে সমাধিস্থ হতেন। অহোম বুরঞ্চিতে উল্লেখ আছে যে রাজপরিবার এবং বিশিষ্ট ব্যক্তিদের সাথে প্রচুর পরিমাণে মূল্যবান জিনিসপত্র এবং জীবিত বা মৃত পরিচারকদের সমাধিস্থ করা হতো। রাজা রুদ্রসিংহ এই জীবিত সমাধি দেওয়ার প্রথা নিষিদ্ধ করে দিয়েছিলেন। অহোম বুরঞ্চিতে উল্লেখ আছে শুধুমাত্র গাফালিয়া এবং লিখুরান গোষ্ঠীর লোকেরাই এই রাজা রানীর মৃতদেহ সমাধিস্থ করার অনুমতি পেয়েছিল, আর ইউরিয়াম নামে এক বিশেষ ধরনের কাঠ দিয়ে একটা কফিন তৈরি করা হতো। এই কফিনটা রুং দাং নামে পরিচিত। এই রুং দাং গাফালিয়া এবং লিখুরান গোষ্ঠীর লোকেরা ছাড়া অন্য কেউ সমাধি স্থানে নিয়ে যেতে পারত না। অর্ধগোলাকার মাটির ঢিবির নিচে একটা বিশাল ভল্ট, যেটার নাম হচ্ছে কারেং রুং দাং, সেইখানে কফিনটাকে পূর্ব পশ্চিম দিকে স্থাপন করা হতো। শুধুমাত্র লিখুরানদের এই কারেং রুং দাঙে প্রবেশের অনুমতি ছিল এবং মৃতদেহ রাখার পর তারা কাদামাটির মটারে বোল্ডার দিয়ে ভল্টের দরজাটা বন্ধ করে দিত। চড়াইদেউতে মৃতদেহ বহন করার জন্য একটা নির্দিষ্ট রাস্তা ছিল, যা সান ইয়া আলী নামে পরিচিত ছিল, এবং মৃতদেহের আচার অনুষ্ঠানগত স্নানের জন্য একটা নির্দিষ্ট পুকুর ছিল, যা সা ধুয়া পুকুরি নামে পরিচিত। অহোম রাজারা রাজকীয় মৈদাম সহ সমস্ত নাগরিক কাজের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য চাংরুং ফুকন নামে বিশেষ কর্মকর্তা নিয়োগ করতেন। চাংরুং ফুকন ছিলেন সর্বোচ্চ পদমর্যাদার 9 জন ফুকনের মধ্যে একজন। মৈদাম রক্ষা ও রক্ষণাবেক্ষণের জন্য মৈদাম ফুকন নামে বিশেষ কর্মকর্তা এবং মৈদামিয়া নামে রক্ষী দল নিযুক্ত করা হতো। বিখ্যাত গুপ্তধনের আঁতুড়ঘর হওয়ার কারণে মৈদাম মুঘল থেকে শুরু করে ব্রিটিশ এমনকি স্থানীয় লুণ্ঠনকারীদেরও আকর্ষণ করেছে বারবার, যার ফলে বহুবার মৈদাম লুণ্ঠন হয়েছে। 1840 সালে ক্যাপ্টেন ডি ব্রডির অনুরোধে আসামের তৎকালীন প্রধান সহকারী কমিশনার সার্জেন্ট সি ক্লেন্টন দ্বারা মৈদামের খনন কার্যের তত্ত্বাবধান করা হয়। 1848 সালের জুন মাসে এশিয়াটিক সোসাইটির
অফ বেঙ্গল জার্নালে ক্লিনটনের আঁকা মৈদামের ভূমি পরিকল্পনার প্রথম স্কেচ প্রকাশিত হয়েছিল। ক্লিনটন এবং তার দল আংটি, রূপোর টুথপিক কেস, কানের গয়না, পানপাত্র, থালা এবং একটি ছোট সোনার চুনের পাত্র খুঁজে পেয়েছিলেন, যা পরে মিস্টার বেডফোর্ড নামে কেউ কিনে নিয়েছিলেন। আর্কাইভের প্রতিবেদন থেকে জানা যায় যে 1905 সালে অনেক অহোম রাজকুমারীর তত্ত্বাবধানে একটি মৈদাম খনন করা হয়েছিল, কিন্তু তারপর আর কিছুই জানা যায়নি। 2000 থেকে 2002 সালে এএসআই গুয়াহাটি সার্কেল থেকে 2 নম্বর মৈদান খননের সময় বেশ কিছু নিদর্শন আবিষ্কৃত হয়েছিল। তাদের মধ্যে হাতির দাঁতের কারুকার্য আর কাঠের টুকরোগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। কাঠের টুকরোগুলোর মধ্যে একটা নকশা করা স্ট্যান্ডের শ্যাফট ছিল, আর হাতির দাঁতের একটা প্যানেলের মধ্যে দেখা গিয়েছিল একটি পৌরাণিক ড্রাগন, যা অহোম রাজকীয় প্রতীক, হাতির জটিল খোদাই, ময়ূর এবং ফুলের মোটিফ। অন্যান্য প্রাপ্ত জিনিসগুলোর মধ্যে ছিল কাঠের সাথে লাগানো তামার টুকরো, লোহার হুক, লোহার পিন, ছোট হাতির দাঁতের কারুশিল্প, গোলাকার হাতির দাঁতের বোতাম, কড়ি, সোনার লকেট এবং কয়েকটা সীসার কামানের গোলা। লিখিত রেকর্ডের অভাবে এই মৈদামের সঠিক তারিখ বা এটি কাকে উৎসর্গ করা হয়েছিল তা জানা যায় না। তবে নিদর্শন এবং ইটের কাঠামোর প্রকৃতির ভিত্তিতে হিন্দু ধর্ম গ্রহণের পরে অহোমদের দাহ করার অনুশীলনের ওপর গুরুঞ্চির সাহিত্যিক উল্লেখ করে সেই মৈদামের নির্মাণ 18 শতকের প্রথমার্ধে নির্ধারণ করা যেতে পারে। হিন্দু ধর্মের প্রভাবে অহোমগণ তাদের মৃতদেহ দাহ করতে শুরু করে। তা সত্ত্বেও অহোমদের পুরোহিত গোষ্ঠী অর্থাৎ মোচাই, মো হুং এবং মো প্লাং এবং চাও ডাং বংশ এখনো এই সমাধি ব্যবস্থা অনুসরণ করে আসছে। তোমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে ইজিপ্টের পিরামিড দেখতে যাও, আর এতদিন জানতেও না আমাদের ভারতের আসামেও এমন সমান মহিমার দ্রষ্টব্য জিনিস আছে। এই ভিডিও দেখে নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা করছে কিভাবে পৌঁছবে এখানে। অবশ্যই জানাবো তোমাদের, কিন্তু তার জন্য তোমাদের ওয়েট করতে হবে এই আসাম সিরিজ শেষ হবার। এই সিরিজের শেষে একটা সম্পূর্ণ ট্যুর গাইড তোমাদের জন্য নিয়ে আসবো, যাতে তোমরা জানতে পারবে কোথায় থাকবে, কিভাবে যাবে, এমন অনেক খুঁটিনাটি তথ্য। তাই অবশ্যই আমাদের ভিডিওটাকে একটা লাইক করো, আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট পার্টে আমরা তোমাদের নিয়ে যাব এই অহোম ডাইনেস্টির কিছু সুন্দর স্থাপত্য নিদর্শন দেখাতে, যার মধ্যে রয়েছে রংঘর, তলাতল ঘর, শিবাদল ইত্যাদি। টিল দেন, টাটা।